ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিটি যুদ্ধেই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনিরা। এবার শুরুটা হামাস করলেও যথারীতি শেষটা করবে ইসরায়েলি। তাদের পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত মারাত্মক ক্ষতির মুখেই পড়বে ফিলিস্তিন। হামাস সহস্রাধিক সাধারণ ইহুদিদের হত্যা করেছে, বিপরীতে ইসরায়েলি সেনারাও মেরেছে সহস্রাধিক সাধারণ মুসলিমকে। যুদ্ধ ফিলিস্তিনিদের সহায়তা করেনি, একটা স্থায়ী চুক্তিই পারে স্থায়ী সমাধান দিতে। আপনারা জানতে চলেছেন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মূল কারণ কি, হামাস কি, ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের পক্ষে বিশ্বের কোন কোন দেশ আছে, আমেরিকা কেন ইসরায়েলের পক্ষেই, কেন বারবার ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ হয়, কেন কোনো স্থায়ী সমাধান হয় না, এই সব প্রশ্নের উত্তর জানতে চলেছেন আজকের ভিডিওতে। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। দেশটির উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিনি অধ্যুষিত ভূখণ্ড পশ্চিম তীর। পশ্চিমে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ইসরায়েল পশ্চিম এশিয়াতে ভূমধ্যসাগরের পূর্বে উপকূলে অবস্থিত। এই ভূমধ্যসাগরীয় উপকূল ধরে সমভূমি অবস্থিত। ইসরায়েলের দক্ষিণে রয়েছে বিশাল নেগেব মরুভূমি আর উত্তরে আছে বরফাবৃত পর্বতমালা। দক্ষিণে লোহিত সাগরে এক চিলতে প্রবেশপথ আছে। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে তার রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না। শহরের পশ্চিমভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলি অবস্থিত। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিক্ষা প্রদান রাষ্ট্র। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র এবং বৃহত্তম নগর এলাকা। ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা ও ইতালি ব্যতীত অন্য 87টি দেশের দূতাবাস তেল আবিব নগর বা জেলায় অবস্থিত। স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের হিসাবে ইসরায়েল বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি। দেশটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র। বিশ্বব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার 3টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলির একটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে এটি বিশ্বের 39টি অগ্রসর অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির একটি। ইসরায়েলের সংস্কৃতি পশ্চিমা ঘরানার। ইসরায়েলের প্রায় 83 লক্ষ লোকের বাস। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 381 জন অধিবাসী বাস করে। এদের মধ্যে 61 লক্ষ ইহুদি জাতি ও ধর্মাবলম্বী এবং 17 লক্ষ আরব জাতিভুক্ত, যাদের সংখ্যাগরিষ্ঠই মুসলমান। এটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণের প্রায় 25 থেকে 64 বছর বয়সীদের মধ্যে বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের 3য় সর্বোচ্চ। দেশটির জীবনযাত্রার মান সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে 5ম এবং বিশ্বে 19তম। বিস্ময়কর যে পৃথিবীর নোবেল বিজয়ীদের 20%ই ইহুদি, অথচ ইহুদি জনসংখ্যা মাত্র 0.20%। ইসরায়েল নিজেকে একটি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে। এখানে একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। এর এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম ক্নেসেত। প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ইসরায়েলের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। দেশটি 1967 সাল থেকে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর ও গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে। বর্তমানে পৃথিবীর 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও 31টি রাষ্ট্র এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের অনেকের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড।
তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্দানের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ও দেশ দুইটি স্বীকৃতিও লাভ করেছে। 1948 সালে দেশটি স্বাধীনতা লাভের সময় নাম রাখা হয় স্টেট অফ ইসরায়েল। হিব্রু ভাষায় নাম রাখার কথা ভাবা হয়েছিল, যেমন ইসরায়েল দেশ, সিয়ন অথবা জিহুদিয়া। তবে ইসরায়েল নামটি হিব্রুর এবং আরবি দুটো ভাষারই হওয়াতে এই নাম রাখারই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সপ্তম শতকে মুসলিমরা ইসরায়েল ভূখণ্ডটি তাদের দখল নিয়ে নেয়। 1099 সালে এটি খ্রিস্টানদের দখলে যায়। 1187 সালে এটি আবার আইয়ুবীয় রাজবংশ এর অধীনে চলে যায়। ত্রয়োদশ শতাব্দীতে ইসরায়েল মিশরের মামলুক সুলতানের নিয়ন্ত্রণে আসে। 1517 সালে এটি উসমানীয় সাম্রাজ্যভুক্ত হয়। ইহুদিরা সপ্তম শতাব্দী থেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছে এবং পরে তারা ইউরোপ মহাদেশে পাড়ি জমায়। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ইসরায়েল ভূখণ্ডটি ব্রিটিশরা তাদের অধীনে নিয়ে নেয় এবং নাম রাখে ম্যান্ডেটরি প্যালেস্টাইন। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডকে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে। 1923 সালের অধীনে তুরস্কের জন্ম হলে এই অঞ্চলে ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্গ্রীব হয়ে যান। ইউরোপের বিভিন্ন দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, পোল্যান্ড, গ্রিস এবং সুইজারল্যান্ডে বসবাসকারী ইহুদিদেরকে নেতারা আহ্বান জানান ইসরায়েলে বসতি গড়তে। তাছাড়া ব্রিটিশ সরকার ইহুদিদেরকে তাদের নিজস্ব ভূমি ছেড়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় 2.5 লাখ ইহুদি মানুষ ইসরায়েল ভূখণ্ডে পাড়ি জমায়। 1921 সালে ইহুদিরা হাগানা নামের এক বাহিনী তৈরি করে। এ বাহিনী ইহুদিবাদীদের রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে মুসলিমদের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা আধা সামরিক বাহিনীতে পরিণত হয় এবং স্বাধীনতার পরে এই বাহিনী ইসরায়েলের মূল সামরিক বাহিনী গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ইউরোপ থেকে আরও ইহুদি মানুষ ইসরায়েলে আসে এবং তাদের অনেকেই হাগানা সহ অন্যান্য বাহিনীতে নেওয়া হয় ভবিষ্যৎ যুদ্ধের মোকাবেলা করার জন্য। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডক করা সংক্রান্ত 1981 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে 45% ফিলিস্তিনিদের এবং বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 1948 সালের 17 মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1949 সালের মার্চ মাসে তুরস্ক সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল। ইসরায়েলের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা তার উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা নেসেট নামের আইনসভার উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন। ইসরায়েলের সশস্ত্র বাহিনী 3টি মিলিটারি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলো হচ্ছে স্থল বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী। 3 বাহিনীকে এক বাহিনী ধরা হয়। এই বাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। অফিসিয়ালি ইসরায়েল সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করা হয় 1948 সালের 26 মে ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্রমে। এজন্য লিখিত আদেশ দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 1948 সালের আরব ইসরায়েলের যুদ্ধের সময় বাধ্যতামূলকভাবে অনেক ইহুদিকে এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও ইহুদিদের 3টি সংগঠন হাগানা, ইরগান ও লেহির সদস্যদের নিয়ে প্রাথমিকভাবে এই বাহিনী গঠন করা হয়। যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠা আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অনেকগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে হয় এই বাহিনীকে। বিভিন্ন দেশের সাথে এই বাহিনী অস্ত্র ও প্রযুক্তির বেশ পার্থক্য রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কাভা, মেইন ব্যাটল ট্যাঙ্ক
উজি সাব মেশিনগান এবং গালিল ও ডাভর অ্যাসল্ট রাইফেল। আইডিএফর উন্নয়নে বিভিন্ন খাতে অর্থ সহযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা অর্থনীতির সমপর্যায়ে। ইসরায়েলের নিজস্ব সম্পদের পরিমাণ খুব কম। দেশটি 1970-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে, তবে 1998-এর পর এই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। ইসরায়েলের ওইসিডি দেশটির মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং 2022 সাল অনুযায়ী দেশটির মাথাপিছু আয় $45,000 ইসরায়েলের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সরকারের ভালো সদিচ্ছা থাকার কারণে দেশটিতে বেকারত্ব খুবই কম। ইসরায়েলের ভাষাগত ও সংস্কৃতিগতভাবে বিচিত্র। অ্যাথনোলগের 1500 সংস্করণ অনুসারে ইসরায়েলে 33টির মতো ছোট বড় ভাষা ও উপভাষা প্রচলিত। ইসরায়েলি নাগরিকেরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য মূলত আধুনিক হিব্রু ভাষা ব্যবহার করেন। আধুনিক হিব্রু ভাষাটি 1900 শতকের শেষ দিকে প্রাচীন হিব্রু ভাষার বিভিন্ন উপভাষার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল এবং এতে হিব্রুভীয় ও জার্মানীয় ভাষাসমূহের কিছু প্রভাব আছে। ভাষার সরকারি মর্যাদা ও ভাষা সংক্রান্ত নীতিমালার উপর ইসরায়েল বেশ কিছু আইন আছে। বর্তমানে হিব্রুর ও আরবি ইসরায়েলের সরকারি ভাষা। ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি ইসলাম ধর্মের পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে আবর্তিত। দেশটি সর্বত্র ইহুদি ধর্মের ও সভ্যতার স্থিতি বিজড়িত নানা প্রত্নতাত্ত্বিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদেরও গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুজালেমের শহর। জেরুজালেমের ইহুদি মন্দির ও পশ্চিম দেওয়াল বিখ্যাত। এছাড়া আছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেতেলহেম, বাসস্থান নাজারেত। এখানে হারাম আল শরীফ তথা আল আকসা মসজিদ অবস্থিত, ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা মুসলিমদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। ভূমধ্যসাগরের তীর জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র। আরও আছে লবণাক্ত মৃত সাগর, যার পানিতে ভেসে থাকা যায়। লোহিত সাগরের উপকূল এবং গ্যালিলীয় সাগরের উপকূলেও অনেক অবকাশ কেন্দ্র আছে। নিরুপায় না হলে কোনো সম্প্রদায় তাদের জন্মভূমি ছাড়তে চায় না। ইহুদিরা কেন জন্মভূমি ত্যাগ করলো? প্রথমত, রোমানদের নির্যাতনের প্রচুর ইহুদি বিভিন্ন আরব দেশ সমূহে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সময়ে পর্যায়ক্রমে মুসলমানদের নির্যাতন ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। খোলাফায়ে রাশিদিনের সময়ে ছড়িয়ে যায়। তৃতীয়ত, খলিফা ওমর যখন ইসরায়েল দখল করেন তখন ব্যাপক হারে ইহুদি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইসরায়েলে প্রায় ইহুদি শূন্য হয়ে পড়ে। প্রথম মহাযুদ্ধের পূর্বে ব্রিটিশ রাজকুমারী অসুস্থ হয়ে পড়েন। পরপর 3 জন ডাক্তারের চিকিৎসাতেও আশানুরূপ ফল পাওয়া যায় নাই। এই সময় এক ইহুদি ডাক্তার তার চিকিৎসার দায়িত্ব নেন। তার চিকিৎসাধীনে রাজকুমারী সুস্থ হয়ে উঠলে রাজা ডাক্তারকে বললেন, তুমি কি চাও? ডাক্তার বললেন, মহারাজ, আমি নিজের জন্য কিছুই চাই না, আমি চাই ইহুদিদের জন্য একটি রাষ্ট্র। রাষ্ট্রের অবস্থান কথা জিজ্ঞাসা করা হলে ডাক্তার বললেন, আমরা আমাদের সেই প্রাচীন ভূমিতে ফিরে যেতে চাই। তখন রাজা আশ্বাস দিয়ে বললেন, তোমরা সেখানে জমি ক্রয় করে বসবাস শুরু করো এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিজেদের সংখ্যা বৃদ্ধি করো। এই ব্যাপারে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে আমরা তোমাদের পূর্ণ নিরাপত্তা বিধান করিব। 1920 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ বেসামরিক প্রশাসন ফিলিস্তিন পরিচালনা করত। এই সময় অঞ্চলটি প্যালেস্টাইন তথা ফিলিস্তিন বলে পরিচিত ছিল। এই সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু 1930-এর দশকের পর ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা প্রচুর জমি হারিয়েছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে, কারণ ফিলিস্তিনিরা তাদের অনুর্বর ভূমিসমূহ ইহুদিদের কাছে বিক্রি করে লাভবান হচ্ছিল। এইভাবে ইহুদিরা পর্যাপ্ত ভূমি ক্রয় করে ফেলে। ফিলিস্তিনের অধিকাংশ ভূমি ছিল অনুর্বর ও চাষাবাদের অনুপযুক্ত। সেখানে ম্যালেরিয়া এতটাই প্রকট ছিল যে মশার কামড়ে প্রচুর লোক মারা যেত। অধিকাংশ ভূমির মাটিতে পাথর মেশানো ছিল। ইহুদিরা ছিল পরিশ্রমী ও বুদ্ধিমান। তারা এই সমস্ত জমির মাটি থেকে পাথর সরিয়ে পুরো জমিতে পানি দ্বারা ধৌত করে ম্যালেরিয়া নির্মূল করে সেগুলিকে উর্বর জমিতে পরিণত করে।
পোকামাকড় ও রোগবালাই ধ্বংসের লক্ষ্যে আধুনিক মেশিন দ্বারা মাটিকে হিট দিয়ে জীবাণুমুক্ত করত। প্রচুর পাখি পালন করে তাদের দ্বারা কীটপতঙ্গ নির্মূল করত এবং মৌমাছি চাষ করে পরাগায়ন ঘটানোর মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করত। কারণ প্রথমত মুসলিম অধিকাংশই দেশেই ছিল রাজতন্ত্র, স্বৈরতন্ত্র ও একনায়নতন্ত্র। আশেপাশের কোনো দেশেই সভ্য রীতি নীতি ও গণতান্ত্রিক পরিবেশ ছিল না। দ্বিতীয়ত মুসলমানদের ইহুদি বিদ্বেষ ছিল জন্মলগ্ন থেকেই। সুতরাং চারপাশে মুসলমান দেশের মাঝখানে একটি ইহুদি বসতি গড়ে উঠবে, তারা এটি পছন্দ করতে পারে নাই। তৃতীয়ত আশঙ্কা ছিল ইসরায়েলের উন্নত গণতান্ত্রিক পরিবেশ আরব দেশগুলোতেও প্রভাব ফেলতে পারে, ফলে গদি নিয়ে সমস্যা হতে পারে। এ সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবার পরে যখন তাদের আশঙ্কা হলো ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করতে পারে, তখন তারা শর্ত দিল এখানে বসবাস করা যাবে কিন্তু রাষ্ট্র ঘোষণা করা যাবে না। এ সময় ইহুদি এবং প্যালেস্টাইনদের মধ্যে নানাবিধ সংঘাতের সূত্রপাত ঘটে। কিন্তু 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন আজ রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের 1 ঘন্টার মধ্যে আরবরা আক্রমণ শুরু করে। একসাথে 5টি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ শুরু করে। দেশগুলো হলো মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। নব্য স্বাধীনতা ঘোষণাকারী এই দেশের কোনো সামরিক বাহিনী ছিল না। সাধারণ জনগণ অস্ত্র নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করতে পারে না। তাই এই যুদ্ধে মিশর, সিনাই উপত্যকা, সিরিয়া, গোলান, ম্যালোভি এবং জর্ডান নদীর পশ্চিম তীর এবং গাজা দখল করে নেয়। এই সময়ে আরব এবং ইসরায়েলিরা পাশাপাশি অবস্থান করত। তাই যুদ্ধে আরবরা যে সমস্ত ভূমি দখল করলো, সেখানকার ইহুদিরা অন্যান্য অঞ্চলের ইহুদিদেরকে নিকট চলে গেল। কিন্তু ফিলিস্তিনিদের কাছে আশ্রয় না পেয়ে তারা চলে গেল উদ্যান্ত লেবাননে। এভাবেই চালু হয়েছিল লেবাননের রিফিউজি ক্যাম্প। মুসলিম রাষ্ট্রগুলো এতটাই স্বার্থপরতা দেখালো যে দখলীকৃত জায়গা ফিলিস্তিনিদের বরাদ্দ না করে বরং সেগুলোকে নিজেদের দেশের সাথে অঙ্গীভুক্ত করে ফেলল। তাদের এ স্বার্থপরতায় ইয়াসির আরাফাত দুঃখ পেয়েছিলেন। এরপর 1964 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। তখন ইসরায়েলে একটি রাষ্ট্রীয় কাঠামো ছিল। সেই যুদ্ধে ইসরায়েল সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি পুনর্দখল করে নেয়। ইসরায়েল সেই উদ্ধারকৃত ভূমি প্যালেস্টাইনদেরকে বরাদ্দ দেয়। 1978 সালে আমেরিকায় মিশর এবং ইসরায়েল ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর করে। সৃষ্টি হয় ইসরায়েল এবং প্যালেস্টাইন নামে দুটি আলাদা রাষ্ট্র। এরপর 1993 সালে ইসরায়েল এবং পিএলও একে অপরকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি বসতকারীদের অবৈধ দখলদারিত্ব এবং স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে 2021 সালে ব্যাপক আন্দোলন করে গাজা অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিরা। তবে সাম্প্রতিক দুই দেশের মধ্যে যে সংঘাত চলছিল তার সূত্রপাত ঘটে গত 19 মে 2021। ওই দিন ছিল ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শবে কদরের রাত। 9 মে রাতে জেরুজালেমের আল আকসা মসজিদে শবে কদরের নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ শুরু করেন সেখানে উপস্থিত ফিলিস্তিনি মুসলিমরা। নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ শুরু করেন সেখানে উপস্থিত ফিলিস্তিনি মুসলিমরা। তা দমাতে তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘাতে আহত হন অন্তত 90 জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ। এর জোরে ফিলিস্তিনের অন্যতম প্রধান রাজনৈতিক হল হামাস হুমকি দেয় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারকে। হামাসের পক্ষ থেকে আলটিমেটাম দিয়ে বলা হয় 10 মে সন্ধ্যা 6টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে। ইসরায়েল এই হুমকিকে আমল না দেওয়ায় 10 মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। ইসরায়েলে 1,500-এর বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এদিকে হামাস রকেট হামলা শুরু করার অল্প কিছু সময় পর থেকেই গাজায় ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনীরা। ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা ও আর্টিলারি গোলার আঘাতে নিহত হন অন্তত 1200 ফিলিস্তিনি।
অন্যদিকে হামাসের ছোড়া রকেটে প্রাণ গেছে 10 ইসরায়েলি নাগরিকের। 2014 সালে গাজায় ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের 7 সপ্তাহের যুদ্ধের পর 2021 সালে হয় সবচেয়ে বড় ধরনের সংঘাত। মিশরের উদ্যোগে যুদ্ধবিরতি হয়ে দু দেশের জন্যই প্রয়োজন ছিল স্থায়ী সমাধান, তা হয়নি। গত 7 অক্টোবর হামাস ভোরে 20 মিনিটের মধ্যে 50,000 মিসাইল নিক্ষেপ করে। শনিবারের হামলার পরে এ পর্যন্ত প্রাণ গেছে 1200 সাধারণ ইসরায়েলির। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর আর কখনোই ইহুদি রাষ্ট্রটিকে নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে এতটা চ্যালেঞ্জ ও উদ্বেগের মুখে পড়তে হয়নি। তারা প্রতিশোধে উন্মুক্ত হয়ে ভয়াবহ নিধনযজ্ঞই চালাবে তা অনুমতিই ছিল। শুরুতে কিছুটা হকচকিয়ে পড়লেও দ্রুত ফিলিস্তিনিদের গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দেশটি আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। সেই থেকে গাজায় মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে। এসব হামলায় গাজায় ধসে পড়ছে একের পর এক স্থাপনা। দেখা দিয়েছে মানবিক সংকট, প্রাণ গেছে নারী ও শিশুসহ হাজারেরও বেশি সাধারণ মানুষের। যুদ্ধ শুরুর পর গাজাকে কার্যরত অবরোধ করে রাখা হয়েছে। এর পরিণতিতে আরও অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করবে ইসরায়েল। শক্তিশালী ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য। ফিলিস্তিনিদের সাথে ইরান ও আফগানিস্তান ছাড়া কেউ নেই। শেষ পর্যন্ত বহুগুণ ক্ষতির মুখে পড়বে সাধারণ ফিলিস্তিনিরাই। এ যুদ্ধ বন্ধ হোক স্থায়ীভাবে, স্থায়ী একটি শান্তি চুক্তি হোক, সেটাই কামনা করি।